পিয়াস ভাই। ইউ আর জাস্ট জিনিয়াস। রেকর্ডিং অন হয়েছে? ভাই আমি বলছি ভাই। ও সবুজ ভাই আমার স্কুলমেট ভাই। হ্যাঁ আচ্ছা, স্কুলমেট তো আরো ক্লোজ, বুঝছেন? সবাই আপনারা আমার অনেক আপন, কিন্তু স্কুলমেট যত যাই বলেন স্কুলের ফিলিংসটাও আলাদা। আমার যেমন বগুড়া জেলা স্কুলের অনেক ফ্রেন্ড আছে, আমার ময়মনসিংহ জেলা স্কুলের ফ্রেন্ড আছে। হ্যাঁ, এরকম আমার নরসিংদী ব্রাহ্মণদী কে কে এম উচ্চ বিদ্যালয়ের কেউ থাকলে সেখানেও আমি ছিলাম। তো অনেক জায়গায় আমার ফ্রেন্ড অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক ফ্রেন্ড আছে। আসলে আপনার সার্কেল যত বড় হবে এটা আপনার জন্য একটা ব্লেসিংস। হ্যাঁ, আপনি প্রফেশনাল লাইফে যান, এটা একটা ব্লেসিংস। ভাই আমি নরসিংদীতে থাকি। নরসিংদীতে থাকেন না, আরো বাইরে হয়ে গেছে। দেখছেন দুনিয়া কত ছোট। আপনারা কেউ চিন্তা করছেন আমি আপনাদের এত এত কাছের লোক? হ্যাঁ, এগুলো তো বলি নাই, আজকে তো অনেক কিছু বলা হয়ে গেল। তো নরসিংদী আমি বিলাসদিতে সার্কিট হাউসের অপোজিটে পল্লী বিদ্যুতের একটা অফিস ছিল, ওটার দোতলায় ছিলাম 5 বছর। তো ওইটা আপনার ওই যে তখন আব্বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল। টাউন হল মোড়ে নরসিংদী, ভাই আমি। আচ্ছা আচ্ছা, টাউন হল। হ্যাঁ, ওখানে একটা বড় আছে, নাটক টাটক হয়, যাইতাম, আমার মনে হ্যাঁ আছে। হ্যাঁ। চিনি, টাউন হলটা বেশি দূরে না। ব্রাহ্মণদী স্কুল তো পরে এখন বোধহয় ওখানে কি জানি একটা কলেজ হয়েছে, ওই কলেজটা খুব নাম করা হয়েছে আর কি। এক মডেল কলেজ আছে, হ্যাঁ তারপরে হ্যাঁ আপনার হ্যাঁ। আরো কয়েকটা কলেজ আছে। ওকে ওকে, নরসিংদী গেলে তাহলে থাকার জায়গা হয়ে গেল, কি যে ভাল লাগতেছে ভাই। ওকে, let's talk about the peel method. Why I'm approaching the peel method? Basically, the peel method is useful for your writing, for your speaking as well. It's not only important for your writing, but also for the speaking. Therefore, I feel that peel method should be in your brain, in your mind. Point, evidence, explanation, link. খেয়াল করেন, পিল মানে হচ্ছে ইংলিশে ছেলা। আপনাকে যদি একটা ক্যারট দিয়ে বলে, গাজর দিয়ে বলে ফিল ইট, মানে হচ্ছে ওই গাজরের উপরের ইটা খুলো আর কি। হ্যাঁ, সো প্রোনাউন্সিয়েশন আসলে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলি। আমি অস্ট্রেলিয়াতে যখন গেছি তখন অড জব করতে হয়েছে, আমাকে রেস্টুরেন্টে কাজ করতে হয়েছে। হ্যাঁ, রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে আমার যে শেফ, সে শেফ বলতেছে এত বিজি, সে বলতেছে গিভ মি সাম এগ প্লান্ট। ঠিক আছে, তো আমার মাথায় ঢুকছে এগ। ওকে, আমি তো নিচে দৌড়ায় যাইয়া আপনার এক বাক্স এগ নিয়ে আসছি। ও তো পারলে ওই এগ আমার মাথার মধ্যে ভাঙে, বুঝছেন? কারণ ও বলছে এগ প্লান্ট। খেয়াল করেন, এগ প্লান্ট অ্যান্ড এগ ইজ নট সেম, রাইট? এগ ইজ আমরা জানি ডিম, এগ প্ল্যান্ট ইজ ব্রিঞ্জাল আর বেগুন, তাই না? তাহলে সে চাইছে বেগুন, আমি নিয়ে আসছি এগ। সো আপনার লিসনিং কিন্তু খুব জরুরি, ঠিক আছে? সো প্রোনাউন্সিয়েশন আমাদের বুঝতে হবে, যেমন আমাদের কিন্তু আমাদের ইংলিশ এনভায়রনমেন্টও বুঝতে হবে। যাই হোক, সো ফিল হচ্ছে আমাদের ছোলা না, এই ফিলটা হচ্ছে মনে রাখার জন্য। হ্যাঁ, তো প্যারাগ্রাফটা আমাদের এই স্টাইলে হইতে হবে, অর্থাৎ পয়েন্ট, এভিডেন্স, এক্সপ্লেনেশন, লিঙ্কার্স। ওকে, তাহলে দেখেন, এই দেখেন পয়েন্টটা কি। Your first sentence must state your point, অর্থাৎ প্রথমটাই হবে আপনার পয়েন্ট, যেটাকে আমরা মেইন আইডিয়া বলতেছি। It introduces the topic you are about to discuss and tells the reader what the paragraph is going to be about. This is sometimes called a topic sentence. এটাকে আমরা টপিক সেন্টেন্সও বলে থাকি। এরপরে কি, এভিডেন্স অর এক্সাম্পল। সাপোর্ট ইউর পয়েন্ট উইথ এভিডেন্স এন্ড এক্সাম্পলস। খেয়াল করেন আমাদের যে ব্যান্ড ডেসক্রিপ্টর আছে ওইখানে কিন্তু এই কথাটা পরিষ্কার লেখা আছে যে মেইন আইডিয়া, এক্সটেন্ড, আর এক্সটেন্ডের পরে কি, সাপোর্ট। তাহলে আপনি যখন এভিডেন্স দিবেন, এক্সাম্পল দিবেন, কি হবে, জিনিসটা পোক্ত হবে, অর্থাৎ আমার পয়েন্টার এক্সপ্লেনেশন আসবে। আপনি শুধু বলে দিন আমি ভালো আছি, কেন ভালো আছি, আজকে আমি অফিসে গিয়েছিলাম, when I went to the office I had a lot of work to do, and at the end of the day I can see that I have battled all of the tasks perfectly, therefore my boss was very happy. তাহলে কতগুলা কথা আসলো যে আমি আজকে অফিসে গিয়েছিলাম, ডেস্কে গিয়ে দেখলাম আমার অনেক কাজ, আমি সব কাজ সুন্দরভাবে শেষ করতে ফেলেছি, যার কারণে আমি খুবই খুশি। এই যে সিকোয়েন্স, এটাকেই বলে হচ্ছে কি লজিক্যাল প্রোগ্রেশন এবং কোহেরেন্স এন্ড কোহেশন। আকাশ থেকে একটা কথা ফাট করে ঢুকে নাই। আমি তো একটু ফাস্ট কথা বলতেছি, আপনাদের বুঝতে কষ্ট হলে বললেন, আমি কিন্তু ফাস্ট যাচ্ছি একটু, কারণ যেহেতু কয়েকটা জিনিস মানে শেষ করব। হ্যাঁ, তাহলে দেখেন, সাপোর্ট ইউর পয়েন্ট উইথ এভিডেন্স এন্ড এক্সাম্পলস in the next 1 or 2 sentences. Give evidence to expand upon and support the point you made. Evidence can include facts, statistics, research findings, quotes from a credible authority or a primary text. আচ্ছা, তবে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ আমরা দিব না, আমাদের এসের ক্ষেত্রে আমরা দিব না, কারণ এগুলা যখন আমি রিসার্চ দিতে যাব এটা অনেক ক্ষেত্রেই টিচার পছন্দ করে না, কারণ আপনি কি কোনো পার্টিকুলার জায়গার রিসার্চ দিচ্ছেন। সো আমরা ওই ধরনের পরিসংখ্যান দিব না, কারণ পরিসংখ্যানের এভিডেন্স আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, এক্সপ্লেন কি, দিস ইজ ওয়্যার ইউ শো ইউর আন্ডারস্ট্যান্ডিং বাই explaining in more detail how and why your evidence supports your point. এই পয়েন্টগুলো আমরা দেখাই দিব এখন। লিঙ্কটা কি,
the last sentence should reinforce, খেয়াল করেন reinforce মানে কি, রি মানে তো আমরা বুঝি আবার বা পুনরায়, ফোর্স কি জোর দেওয়া, your original point or link you're writing to the next paragraph. The link sentence can provide a transition to the next topic or paragraph. খেয়াল করেন এখানে দেখেন টপিক, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন রিলেশনশিপ। আচ্ছা, এটার দেখেন পয়েন্ট বানাইলাম, দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ ট্রান্সফর্মড দ্য ডাইনামিক্স অফ পার্সোনাল রিলেশনশিপ। পার্সোনাল রিলেশনশিপে এটা চেঞ্জ করছে না, করছে না? এখন আগের মতো সোশ্যাল মিডিয়ার আগে ধরেন আপনারা তো ফেসবুক ইউজ টু, বাট ফেসবুকের আগে, আগের যুগ ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে 2006 ফার্স্ট ঢুকি তখন তো ফেসবুক ছিল না, তখন কিন্তু আমাদের এই কমিউনিকেশনটা ছিল ডিফারেন্ট, তখন কোনো মোবাইলও সবার হাতে হাতে ছিল না। তাহলে ওইটার এক্সপ্লেনেশন দেখেন, as people connect and interact through platforms like Facebook and Instagram, the way they communicate and maintain relationships has evolved. এরপরে দেখেন উদাহরণ চলে আসলো, এভিডেন্স অর এক্সাম্পল। ফর ইনস্ট্যান্স, long distance relationships are easier to sustain because couples can stay connected through video calls and instant messaging, reducing the feeling of distance. খেয়াল করেন এই যে একটা উদাহরণ আসলো, ফর ইনস্ট্যান্স যেটা দিল, এই দেখেন এইটা গিয়ে কিন্তু আমরা এই যে রিডিউসিং দ্য ফিলিংস অফ ডিস্টেন্স, এই জিনিসটা কি, এই জিনিসটা আমাদের কিন্তু পার্টিসিপল ফ্রেজ, আমরা কিন্তু এটা শিখেছি, খেয়াল আছে যে পার্টিসিপল ফ্রেজ হচ্ছে কি, প্রোনাউন বা নাউনের এক্সট্রা কিছু ইনফরমেশনকে ইনজেক্ট করা, সেটা হচ্ছে কি পার্টিসিপল ফ্রেজ। এই জিনিসগুলাই কিন্তু আমাদের রাইটিংটাকে এবং স্পিকিংটাকে আরো বেশি প্রাঞ্জল করে ফেলতেছে। তাইলে লাস্টে এসে দেখেন, this illustrates how social media has reshaped how we approach and maintain our personal relationships. তাহলে এটা একটা কত ধরনের সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে দেখেন, এই যে পয়েন্ট, এক্সপ্লেনেশন, এভিডেন্স, লিঙ্ক। আবার আসেন, দ্য বেনিফিটস অফ রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি তো আমরা সবাই কমনলি জানি, তাই না? সৌরশক্তি ব্যবহার করে, যেমন সোলার প্যানেল, যদিও সব জায়গায় খুব কমন না, কিন্তু আমাদের এটা কিন্তু আমরা জানি, যারা কিশোরগঞ্জের ইটনা মিঠা মহিনে গিয়েছেন কিনা কেউ জানি, আমি গিয়েছি, ওখানে কিন্তু ওই ডিসি ভোল্টেজ দিয়ে চলে, এসি ভোল্টেজ না, অল্টারনেটিভ কারেন্ট না, ডাইরেক্ট কারেন্ট, যেটা কি ডিসি ভোল্টেজ, যারা সায়েন্সের আছেন ওনারা জানেন, একটা হচ্ছে সাইন কার্ভ, হ্যাঁ, আরেকটা হচ্ছে ডিসি ভোল্টেজ, ডাইরেক্ট কারেন্ট। তো ডাইরেক্ট কারেন্টের যেটা, এটা অল্টারনেটিভ সোর্স থেকে হয়, আমাদের যে ট্র্যাডিশনাল আমরা আমাদের ঘরে যেটা ইউজ করছি সেটা না। ট্রান্সফর্মিং টু রিনিউয়েবল এনার্জি সোর্স ইজ এসেনশিয়াল ফর এ সাস্টেইনেবল ফিউচার। কেন? কারণ সাস্টেইনেবল ফিউচার বলতে কি, আমরা যেটা সাস্টেইন করবে, যেমন আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি, এই ইলেকট্রিসিটিতে কি হয়, ধরেন গ্যাস বা গ্যাস দিয়ে বা মোট কথা কার্বন এমিশন হয়, ওইটা একটা প্রবলেম। কেন রিনিউয়েবল এনার্জির কথা আসতেছে? কারণ আইএলটিএস এর রিনিউয়েবল এনার্জি খুব একটা জরুরি এবং কমন টপিক, হ্যাঁ, এই কারণে এই জিনিসগুলো আমাদের এতটুকু মিনিমাম বেসিক আমার মনে হয় অনেকেরই থাকার কথা, হ্যাঁ। তো রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে সৌরশক্তি ব্যবহার করে ইউজ করার কারণে আমাদের পরিবেশ দূষণটা কম হয়। সো দেখেন ট্রানজিশন মানে কি, ওই যে আমাদের যে নর্মাল যে স্ট্রাকচার সেখান থেকে ট্রানজিশন হয়ে রিনিউয়েবল এনার্জি সোর্সেস এসেনশিয়াল ফর এ সাস্টেইনেবল ফিউচার, সাস্টেইন করবে, যেটা ভালো ফিউচারের জন্য, কার্বন এমিশন নাই। যেমন এক্সপ্লেনেশনটা কেন, অর্থাৎ এটা ভালো করবে কেন, এটার একটা এক্সপ্লেনেশন দরকার। এই এক্সপ্লেনেশনটা খেয়াল করেন, রিনিউয়েবল এনার্জি সাচ অ্যাজ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, এই যে দেখেন এই যে রিনিউয়েবল এনার্জি, আপনি যদি এই মাঝখানের এই জায়গাটা বাদ দেন, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। এই জিনিসটা যদি আপনাদেরকে শেখাই নেই আমি, তারপরেও বলে রাখি, এতটুকু বাদ দেন, হ্যাঁ, এতটুকু বাদ দিয়ে আপনি যদি পড়েন, রিনিউয়েবল এনার্জি প্রোভাইডস অ্যান ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলস, তাহলে কি সেন্টেন্স হয় কি না? হয়, হয় না? তাহলেও কিন্তু সেন্টেন্স হয়। কিন্তু এই মাঝখানের যে এক্সট্রা ইনফরমেশন, সেই এক্সট্রা ইনফরমেশন কার? এই ফার্স্ট পার্টে, এটাকেই বলতেছি আমরা অ্যাপোজিটিভ, APPOSITIVE, অ্যাপোজিটিভ। আসলে গ্রামার অনেক বেশি দিলে আপনাদের মাথায় বার্ডেন হয়ে যাবে, অলরেডি যেটা দিছি সেটাই কিন্তু অলরেডি আমরা আমাদের রিফ্লেকশন দেখতে পাচ্ছি না, এই জন্য আমি অনেক বেশি দিতে চাচ্ছি না। কিন্তু এটা বোঝানোর জন্য যে আপনি যদি মনে করেন আমার বাবা আব্দুর রাজ্জাক, কমা দিলাম, আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট ইজ আ ব্রিলিয়েন্ট পারসন, কমা শেষ। তাহলে আব্দুর রাজ্জাক ঠিক আছে, কমা দিয়ে যে আমি আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন ফর আব্দুর রাজ্জাক। তার মানে কি, আপনি প্রথমে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের যে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছেন, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জিনিসগুলো আমাদের রাইটিং এ আনতে পারি কিনা, হ্যাঁ। সো প্রোভাইডস অ্যান ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলস। খেয়াল করেন, সাস্টেইনেবল ফিউচার কেন হবে সেটার একটা এক্সপ্লেনেশন এখানে চলে আসছে। সাস্টেইনেবল ফিউচার মানে কি, সাস্টেইন করা মানে কি, যেটা সাস্টেইন করে। তো সাস্টেইন করবে কেন? কারণ এটা হচ্ছে
গ্রিন এনার্জি, অর্থাৎ এখানে আমাদের আমাদের কার্বন এমিশন হচ্ছে না। যেমন আমাদের যদি কোল পুড়াই, কয়লা পুড়াই বা ওখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করি, সেটা একটা প্রবলেম। সেইটার ব্যাখ্যাটা এখানে আসতেছে, দেখেন ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলস। এরপরে দেখেন এক্সাম্পল চলে আসছে, কান্ট্রিজ লাইক জার্মানি হ্যাভ সিগনিফিকেন্টলি রিডিউস দেয়ার কার্বন এমিশন, এই যে কার্বন এমিশন চলে আসছে, বাই ইনভেস্টিং ইন সোলার অ্যান্ড উইন্ড এনার্জি সেটিং। এই যে আবার দেখেন, খেয়াল করেন, কমা দিয়ে সেটিং এন এক্সাম্পল ফর আদার্স টু ফলো। এটা না দিলেও তো পারতো, এটা দেওয়ার কারণে সেন্টেন্সটা আরো বেশি প্রাঞ্জল হয়ে গেল। তাহলে দিস underscores the urgent need to embrace renewable energy to combat climate change and reduce our reliance on non-renewable sources. ওকে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি আরো কিছু এক্সাম্পল আপনাদের জন্য রেডি করেছি। দেখেন দেখেন এটা একটা পয়েন্ট, দ্য ইনক্রিজ ইন এয়ার পলিউশন পোজেস এ সিগনিফিকেন্ট থ্রেট টু পাবলিক হেলথ। হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন কি দেখেন। তাহলে এখানে এখন আমরা লিঙ্কার্সের ব্যাপারটা বুঝে ফেলি। দেখেন ফার্দারমোর মানে কি, আরো বলা যায়, বা এই সম্পর্কে আমি বলতে চাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা আমাকে, এই ফার্দারমোর দিয়ে কি বোঝা যাচ্ছে, ফার্দারমোর দিয়ে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাকে আমরা এক্সটেন্ড করব। তাহলে ওই যে ব্যান্ড ডেসক্রিপ্টরে কি ছিল, মেইন আইডিয়া, এক্সটেন্ড, সাপোর্ট। ওকে, ফার্দারমোর pollutants in the air such as particle matter and carbon emissions can lead to respiratory problems. রেসপিরেটরি মানে কি, আমরা ওই যে শ্বাস নেই যে, সেটাকে আমরা রেসপিরেটরি বলতেছি, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম। এরপরে দেখেন, additionally our recent study in Beijing demonstrated a direct correlation between elevated, এখানে আপনি রিসেন্ট স্টাডি না দিয়ে আপনি সরাসরি রিসেন্ট স্টাডি দেওয়ার দরকারই নাই। এই জায়গাটা সুন্দর করে আপনি কি দিতে পারেন, additionally many research find a direct correlation between elevated air pollution levels and a surge in hospital admissions due to respiratory illness, অর্থাৎ শ্বাসযন্ত্রের যেই সমস্যা, এগুলোর কারণে বিভিন্ন ধরনের। তাহলে কি হলো, সাপোর্ট দিয়ে দিল। এখানে বললো যে ইনক্রিজ এয়ার পলিউশনটা, মূল কথা হলো এয়ার পলিউশন কি হয়েছে, এয়ার পলিউশন একটা সিগনিফিকেন্ট থ্রেট করছে পাবলিক হেলথের জন্য থ্রেট। কিন্তু এখন কি বলতেছে, ফার্দারমোর pollutants in the air such as particle matter and carbon emissions can lead to respiratory problem। তাহলে এটার এক্সটেনশন করছে যে এয়ার পলিউশন পাবলিক হেলথের সাথে আমাদের একটা জিনিস রিলেট করছে, সেখান থেকে সেটারে আমরা রেসপিরেটরি নিয়ে আসছি। রেসপিরেটরি আমরা এখন সাপোর্ট করার জন্য আমরা রিসার্চ ফাইন্ডিং নিয়ে চলে আসছি, যে মেনি রিসার্চ ফাইন্ড কি করছে, ডাইরেক্ট কোরিলেশন বিটুইন। হ্যাঁ, তাহলে বোঝা গেছে এইটা হচ্ছে স্ট্রাকচার, এটা আমার স্পিকিং এর জন্য স্ট্রাকচার, অর্থাৎ পয়েন্ট, এক্সপ্লেনেশন, লিঙ্কার্স। তাহলে এখানে আমরা আরো একটা পয়েন্ট দিয়ে দিতে পারি, কি দিতে পারি বলেন তো, therefore governments কি দেওয়া যায় বলেন, may invest more money to avoid such ailments মানে তো বুঝতে পারছেন, অসুস্থতা আর কি। হ্যাঁ, তাহলে কি, এই দেখেন কত সুন্দর একটা হয়ে গেল, সিরিয়াল চলে আসলো, কিন্তু আমাদের আসলো, এটাকে কি বলে, মাঝখানে আমাদের এডিশনালি চলে আসছে, ফার্দারমোর চলে আসছে। হ্যাঁ, এখানে আমাদের দেখেন, এখানেও অ্যাপোজিটিভ আসছে, এই যে এখানে খেয়াল করেন, এই যে সাচ অ্যাজ দিয়ে একটা অ্যাপোজিটিভ চলে আসছে। এই মেজর কিছু না কিন্তু, ঠিক আছে। মোরওভার দিয়ে দেখেন, educational systems worldwide are grappling with the challenge of adapting to technological advancements। হচ্ছে না, দেখেন এডুকেশন কি চেঞ্জ হয়ে গেছে না। আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন কি আমি কখনো এরকম অনলাইন পড়ালেখার কথা চিন্তা করছি? এখন যে আপনাদের সাথে আমি এই যে আমরা যে পড়ালেখা করতেছি সামহাউ, হ্যাঁ, এই পড়ালেখা আগে কি এটা চিন্তা ছিল না। The educational systems worldwide are grappling with the challenge of adapting to technological advancements. Moreover, the integration of technology into classrooms can enhance the learning experience. তাহলে এই সার্ভে কন্ডাক্টেড, এটা আমার পছন্দ না। এটা আসলে উদাহরণটা আমি নিজে দিলেও আমি চেঞ্জ করে ফেলবো, এটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আরেকটা যান, আরবানাইজেশন ইজ এ গ্লোবাল ট্রেন্ড, এটাও সুন্দর, ভালো লাগতেছে না, ভালো কিছুতে যাই। সোশ্যাল মিডিয়া যাই, এটা আমাদের খুব পছন্দের, আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকি, আমরা সবাই নেশাগ্রস্ত, আপনিও নেশাগ্রস্ত, আমিও নেশাগ্রস্ত, অস্বীকার করার উপায় নাই। দেখেন পয়েন্টটা কি, সোশ্যাল মিডিয়া ক্যান বি এ সোর্স অফ মিস ইনফরমেশন অ্যান্ড সাইবার বুলিং, তাই না? সাইবার বুলিং নিয়ে আমাদের কিন্তু সাইবার ক্রাইম বা আমাদের এরকম আছে, পুলিশের বোধহয় আলাদা সেকশনও আছে।
তাহলে দেখেন, similarly it enables rapid dissemination of information and global connectivity. Social media platforms have played a pivotal role in organizing social movements and raising awareness on various social issues, underscoring its positive influence. অর্থাৎ এই যে সিকোয়েন্স গুলা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা বুঝেন। আমাদের প্রথম সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কানেক্টিভিটি গুলা থাকছে। তাহলে পিল মেথড নিয়ে আপনাদের কারো কোনো ইস্যু আছে কিনা বলেন। পিল মেথডটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, পিল মেথডটা আমি দিয়ে দিব, এটা একটু প্র্যাকটিস করবেন। তাতে কি হবে, পিল মেথডটা দুইটার জন্য, একটা হচ্ছে রাইটিং এর জন্য, অ্যাট দ্য সেম টাইম স্পিকিং এর জন্য। এখন আজকে যেটা স্পিকিং এর যেটা আমি বলবো সেটা হচ্ছে স্পিকিং এর ওভারভিউ, অর্থাৎ স্পিকিং আজকে সামারিটা বুঝে ফেলবেন যে টোটাল স্পিকিংটা কি। বেসিকলি স্পিকিং এ দেখেন এই যে এই দুইজন যে হাসি মুখে আছে, আসলে কিন্তু হাসি মুখে ইন্টারভিউ হয়, কিন্তু আমরা এত বেশি প্যানিকড হয়ে যাই এবং এত বেশি ভয় পাই যে এই ধরনের সিচুয়েশন হয় না। দেখা যায় টিচার হাসি মুখে থাকে আর যিনি আমরা এক্সাম দেই আমাদের অবস্থা খুবই খারাপ থাকে, খুবই পাজেল থাকি, এটা ভালো না। আপনাকে এই ওয়েতে প্র্যাকটিস করে যেতে হবে যেন আপনি টিচারের সাথে একটা হেলদি ডিসকাশন করে আসেন। মানে আমাদের ট্রেডিশনাল টিচিং যেটা, যেমন আমি ধরুন জাহাঙ্গীরনগরে যে ইন্টারভিউ দিছি, আমার মনে আছে আমার ইন্টারভিউ বোর্ডে সবাই রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট, কোনো স্যার হাসি দিছে আমার মনে পড়ে না, এখন হয়তো বা ভালো ভালো স্যার আসছেন, কেউই হাসি দিয়ে কথা বলেন নাই। কিন্তু টু বি অনেস্ট, একজন টিচার যদি হাসি দিয়ে কথা বলে এটা ছাত্রের জন্য কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট, সে কিন্তু একটা সাহস পায়, একটা আস্থা পায়। সো আমি এটা কেন বলছি, কারণ আইএলটিএস এর বেশিরভাগ টিচার আপনাকে খুব হাসি মুখে এমব্রেস করবে। হ্যাঁ, তো দেখেন কোনায় একটা এরকম এরকম একটা থাকে, রেকর্ডিং থাকবে, ঠিক আছে, এই যে দেখেন একটা রেকর্ডিং থাকে, একটা পেন্সিল এবং একটা পেপার দিবে। অর্থাৎ আপনি যখন যাবেন, যাওয়ার পরে এরকম একটা এনভায়রনমেন্ট থাকবে, যদি এটা ফিজিক্যাল পরীক্ষা হয়, আই মিন যদি অনলাইন না হয়, কারণ এখন অনলাইন এক্সামটা খুব কমন, অনলাইনেও নেয়, ঠিক আছে। তাহলে বেসিকলি এখানে মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার এই এরকম একটা এনভায়রনমেন্ট থাকবে, আপনি যাওয়ার পরে আপনি রুমে বলবে যে নক করে ঢুকেন, তো এরকম একটা ভিউ থাকবে আর কি। হ্যাঁ, তারপরে আমরা আসি কম্পিউটার ভার্সেস পেপার বেসড এক্সাম। অর্থাৎ কম্পিউটার বেস যদি দেন তাহলে স্টাইলটা হবে একরকম, আর পেপার বেস যদি দেন তাহলে স্টাইলটা হবে আরেক রকম। মানে স্টাইলটা বলতে কি, আপনি যখন কম্পিউটার বেস দিবেন বা পেপার বেস দিবেন, আমরা আগেই বলেছি যে সব সময় প্রথমে শুরু হয় কি দিয়ে, রাইটিং দিয়ে, তাই না? এর আগে আমরা বলছিলাম না, লিসেনিং দিয়ে। হ্যাঁ, এক্সেলেন্ট, এই তো লোকজন আসেন আপনারা ক্লাসে, আমি তো বললাম না অনলাইনের কারণে মনে হয় যে আপনারা আসেন না, হারাই গেছেন, মানে কম্পিউটারের সাথে কথা বলতেছি, তো পাগল পাগল লাগবে আর কি নিজের, বুঝছেন? তো লিসেনিং দিয়ে শুরু, তারপরে রিডিং, তারপরে রাইটিং। হ্যাঁ, এই তিনটা কম্পিউটার বেস দেন এবং পেপার বেস দেন, সবসময় অ্যাট এ টাইম হয়ে যাবে, ডান। এটার সাথে স্পিকিং এর সম্পর্ক নাই, স্পিকিং ইজ সেপারেট, ঠিক আছে। খেয়াল করে দেখেন, সেপারেট টাইমিং, দ্য স্পিকিং টেস্ট ইজ ইউজুয়ালি শিডিউলড সেপারেটলি ফ্রম দ্য আদার টেস্ট কম্পোনেন্টস সাচ অ্যাজ লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইট অফেন টেকস প্লেস অন দ্য সেম ডে বাট অ্যাট এ ডিফারেন্ট টাইম। সেম ডেও হইতে পারে, ডিফারেন্ট টাইম হইতে পারে। এখন যদি আপনি পেপার বেসড, অর্থাৎ কাগজে কলমের যেটা, যেটা সবচেয়ে কমন না, কম্পিউটার বেসডটা তো পরে আসছে, তো পেপার বেসড এক্সামে গেলে সাধারণত 3 থেকে 5 দিন আগে, অর্থাৎ মূল পরীক্ষা বলতে 3টা পরীক্ষা যেদিন হবে 3 থেকে 5 দিন আগে অথবা 3 থেকে 5 দিন পরে আপনার পরীক্ষাটা হবে। স্পিকিংটা আগেও হয়ে যেতে পারে, পরে হতে পারে, সেটাতে আপনার হাত নেই। আপনি রেজিস্ট্রেশন করবেন, হঠাৎ করে আপনার মেইল দিবে যে কথার কথা এটা আমাদের জানুয়ারির 17 তারিখ, আপনি ফেব্রুয়ারির 5 তারিখে আপনি রেজিস্ট্রেশন করছেন, দেখবেন যে ফেব্রুয়ারির 1 তারিখে আপনার একটা মেইল চলে আসছে যে তোমার স্পিকিং টেস্ট কথার কথা 2 তারিখে অমুক ভেন্যু এতটা সময় থাকতে হবে। ও 5 তারিখের পরবর্তীতে 7 তারিখ বা 8 তারিখে আপনাকে এরকম দিয়ে দিবে, রাজমণি হোটেল রুম নাম্বার এততে তোমার স্পিকিং এক্সামটা হবে। এটা হচ্ছে পেপার বেসড এক্সামে। কিন্তু কম্পিউটার ডেলিভার্ড এক্সামে যদি আপনি যান, তখন আপনি নিজেই নিজের টাইমটা চুজ করতে পারবেন। অর্থাৎ আপনি কম্পিউটার বেসডে এবং ওই দিনই আপনি চুজ করতে পারবেন। এখন আপনি কম্পিউটার বেসডে রেজিস্ট্রেশন করতে যান অনলাইনে, দেখবেন যে আপনি একটা ভেন্যু সিলেক্ট করেন, টাকা পয়সা তো আর দেওয়ার দরকার নাই, ভেন্যু সিলেক্ট করে দেখবেন যে ওইখানেই আপনার স্পিকিং দেওয়ার অপশন, টাইম দেওয়া আছে যে আপনি কোন দিন দিবেন। সো কম্পিউটারটা মোর অন আপনার হাতে আর কি। হ্যাঁ, আমি পার্সোনালি সবসময় কম্পিউটারটা পছন্দ করি, আমার কাছে এটা অনেক ইজিয়ার দেন পেপার বেসড। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা আমি এর আগেও বলেছি, হয়তো আপনাদের মনে আছে, যে কম্পিউটার বেসড এর রেজাল্টটা 5 থেকে 7 দিনের মধ্যে দেয়, আর পেপার বেসড এর রেজাল্টটা কিন্তু 13 দিন পরে দেয়, এটা মাথায় রাখিয়ে, ঠিক আছে। ওকে, তাইলে এটা আমরা বুঝে গেছি। তাইলে ওভারভিউটা বুঝেন যে আইএলটিএস ইন্ট্রোডাকশনে কি আছে। হ্যাঁ,
এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে জাস্ট ইতে যাব। সেটা হচ্ছে জেনারেল টেস্ট দেন আর একাডেমিক টেস্ট দেন। যেহেতু আমরা দুটা টেস্ট নিয়ে কথা বলেছি, দুইটার জন্য আইএলটিএস একই, স্পিকিং একই, স্পিকিং এর কোনো পার্থক্য নেই, সেম। ডিউরেশন কতক্ষণ? 11 থেকে 14 মিনিট। অর্থাৎ টিচারের সাথে আপনি আইদার কম্পিউটারে এরকম কম্পিউটারে দেন, অর্থাৎ কম্পিউটারে দেন বলতে আপনি যদি কম্পিউটার মানে পেপার বেস দিলেও আপনার যদি কম্পিউটার স্পিকিং পড়ে, ওইখানে আবার আপনার হাত নাই। অর্থাৎ টিচার ফিজিক্যালি থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আপনি ওই সেন্টারে যাবেন, সেন্টারে যাওয়ার পরে আপনাকে কম্পিউটার দিয়ে বললো যে আপনি কথা বলেন, তখন দেখা গেল অস্ট্রেলিয়া থেকে বা আমেরিকা থেকে সে জয়েন করতে পারে, ইউ ডোন্ট নো। সেই টিচার কিন্তু এরকম কম্পিউটারে আসবে এবং এই কথোপকথনে অভ্যস্ত হওয়াটা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, এই জন্য আমরা কিছু স্পিকিং এইভাবে প্র্যাকটিস করব। আমরা সামনে যখন যাব আরো বেশি কিছু প্র্যাকটিস করব, তখন ইনশাল্লাহ আমাদের জন্য একটু সহজ হবে। মানে টু ইউজ টু উইথ দিস থিংস, লাইক ইফ ইউ হ্যাভ টু ফলো দ্য এক্সাম অন এক্সাম ডে, ইউ আর নট বিহাইন্ড, you have already that experience to battle this one, right? So প্রথমে কি আইডেন্টিফিকেশন, আপনি যাওয়ার পরেই বলবে যে আপনার পাসপোর্টটা দিতে, যে ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন। টিচার আসলে চেক করবে এটা যে আপনিই সেই লোক কিনা, না আপনি আবার ওই যে কি জানি ইতে দেখলাম প্রেমিকার জন্য শাস্তে গিয়ে প্রেমিকার জন্য পরীক্ষা দিতে যেয়ে বোধহয় ধরা খাইছে বেচারা, মানে বিশাল আত্মা নিয়ে আসে গেছে প্রেমিকার পরীক্ষা দিতে বোরকা টোরকা পইরা আর কি। ফেসবুকে রিসেন্টলি ভাইরাল হয়েছে, দেখছিলেন কিনা আপনারা জানি না, আমি দেখলাম এরকম প্রেমিকার জন্য চেঞ্জ করে। তো টিচারের কাজ হচ্ছে ওই আইডেন্টিফাই করবে আর কি, যে ইটস ইউ, এটা ইটস নট সামওয়ান এলস। হ্যাঁ, আইডেন্টিফিকেশন শেষ হওয়ার পরেই টিচার তার নিজে প্রথমেই টিচার তার পরিচয় দিবে যে মাই নেম ইজ অমুক, আমার তার একটা আইডি নাম্বার আছে। হ্যাঁ বলেন। কম্পিউটার বেসে আইডেন্টিফিকেশনটা করবে কিভাবে? কম্পিউটারে আইডেন্টিফিকেশনটা অবশ্য কম্পিউটার বেসডে আমি স্পিকিং এখনো দেই নাই, আমি নিজে স্পিকিংয়ে দেই নাই, কিন্তু কম্পিউটার বেসডেও আপনার পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে। আমার ধারণা ওইখানে কেউ আপনার স্পিকিংয়ের এটা চেক করে নিবে। টিচার তো রেকর্ড করে, টিচার একটা আইডেন্টিফিকেশন বলবে এবং আপনার ক্যান্ডিডেট নাম্বারটা রেকর্ড করবে, কারণ হচ্ছে যে ওই পুরাটাই কিন্তু রেকর্ডিং থাকবে। আপনি যে 15 মিনিট কথা বলবেন এটা পুরাটা রেকর্ড হবে এবং আপনাকে বলবে যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে। তবে কম্পিউটার বেস বলতে স্পিকিংটা কম্পিউটার বেস আমি কখনো দিই নাই, আমি টিচার ফেস টু ফেসই দিয়েছি। হ্যাঁ, যার কারণে এটা আমি এক্সাক্ট ইনফরমেশন আপনাকে বলতে পারছি না, বাট অবশ্যই তারা আপনার আইডেন্টিফিকেশন চেক করবে, খুব স্ট্রংলি চেক করবে এটা। হ্যাঁ, তো এটা চেক করার পরে টিচার আপনাকে প্রথমে দেখেন পার্ট 1, যেটা এটা পার্ট 4 না, এটা আসলে পার্ট 3, যাই হোক পার্ট 1 4 থেকে 5 মিনিট ইন্ট্রোডিউসিং টপিক। ইন্ট্রোডিউসটা কি, যে ইন্ট্রোডাকশনটা কি হয়, যেমন আমরা প্রথম দিকে যে ক্লাস করছি খেয়াল করেন, প্রথম দিকে আমি জিজ্ঞেস করছি আব্দুল আল মামুন ভাই আপনি কিসে পড়েন, কত ব্যাচ। যেহেতু আমরা জাহাঙ্গীরনগরের, এই জন্য আমাদের একটা কমন আইডেন্টিটি হচ্ছে আমরা সাধারণত ব্যাচ। এখন তো আপনারা আবর্তন বলেন, আবর্তন জানি কবে আবিষ্কার হইলো? কত ব্যাচ থেকে আবর্তন আবিষ্কার হয়েছে ভাই? না মাইন্ড করেন না, চয়েস থাকতেই পারে, আমি উইথ ডিউ রেসপেক্ট, ব্যাচ আবর্তন হইতেই পারে, আই ডোন্ট কেয়ার হোয়াট এভার ইট ইজ, বাট কত ব্যাচ থেকে যেন আবর্তন চালু হয়েছে আমি জানি না, কারণ আগে আমরা কখনো এরকম আবর্তন শুনি নাই। পরবর্তীতে দেখলাম 40 বা এরপরে হঠাৎ করে গ্রুপে দেখি কে কে লিখছে, কত কত থেকে জানেন ব্যাচ আবর্তন? বলবেন না কেউ? রাগ করছেন না মাইন্ড করছেন? বলেন। আমরাই তো ভাই, রাগ করার কি আছে বলেন, জাস্ট আউট অফ কিউরিওসিটি আর কি। ভাই দেখেছি দুইজনকে বলতে বা লিখতে, কিন্তু ওভাবে বলা যাচ্ছে না যে কত ব্যাচ থেকে শুরু হয়েছে। হ্যাঁ ভাই, এই যে আমরা 41, তো আমরা গিয়ে হচ্ছে 40-এ মাঝে মাঝে শুনতাম আবর্তন বলতো, মানে হচ্ছে 40-39-এর দিকে এই জিনিসটা চলে আসছে সম্ভবত। মনে হয়, যাই হোক দ্যাটস অল রাইট, এক একজনের চয়েস এক একটা থাকতেই পারে, এই জন্যই বললাম যে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মানে আমরা ব্যাচ বলতে বলতে অভ্যস্ত, তো পরে দেখি গ্রুপে আবর্তন আবর্তন লাগে, অনেক বাইরা দেখবেন যে আগের সিনিয়র যারা আছে এরা কনফিউজ হয়ে যায়, এটা কি আবর্তন কি জিনিস, ঠিক আছে? তো যাই হোক, তো এই ইন্ট্রোডিউসিংটা হচ্ছে যে আমরা ক্যাম্পাসে গেলে যে এখন কতটুকু পরিচয় পর্ব হয় আমি জানি না। প্রথম দিকে যেটা হয়, আপনার বাড়ি কোথায়, আপনি কই থাকেন, কি করেন, আপনি কোন কলেজ ছিল, এই ধরনের একটা পরিচয় ছিল, বাড়ি কই, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা। তো ইন্ট্রোডিউস কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস হই, বেসিক কি থাকে তার ব্যাপারে জানারই থাকে, যে ভাই আপনার নাম কি,
আচ্ছা আপনার নাম এটা। ওকে, আপনি কি করেন? আপনি কি পড়ালেখা, ও কোন সাবজেক্টে পড়াশোনা করেন? টাইপ অফ এরকম। অর্থাৎ টিচারও আপনাকে তার সাথে ইজি হওয়ার জন্য কিছু কোয়েশ্চেন করবে, যে প্রথমে জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম অর হাউ ক্যান আই কল ইউ। এটা একেবারে কমন কোয়েশ্চেন। এরপরে দ্বিতীয় কমন কোয়েশ্চেনটা হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট আর আর ইউ ওয়ার্কিং। খুব কমন কোয়েশ্চেন। এটা তো খুবই লজিক্যাল যে আপনি কি স্টুডেন্ট নাকি আপনি জব করছেন। তখন আপনি আপনার অ্যান্সারটা দিবেন যে আপনি যদি স্টুডেন্ট হন, ওয়েল আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন দিস সাবজেক্ট অ্যান্ড আই এম জাস্ট ট্রাইং টু লুক সাম সোর্স অফ জব আর আই এম প্ল্যানিং টু মেক এ বিজনেস ও হোয়াটএভার। অর আপনি যদি জবে থাকেন বলেন যে আই ডু দিস জব, আপনি সেই জবটা করেন এবং এই পার্টিকুলার এই পজিশনটা আপনি হোল্ড করেন। ফর এক্সাম্পল আমাদের শাফিনা সম্ভবত ইউএস বাংলায় জব করে, ও বলবে যে অ্যাকচুয়ালি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন বাট কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট in the accounts department for example। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং। টিচার আপনার সাথে ইন্ট্রোডিউস হবে আর কি, খুব স্বাভাবিক পার্ট 1। তো পার্ট 1 এ এরকম 4-5 মিনিট আপনার সাথে কথা বলবো। পার্ট 1 এ একটা জিনিস খুব মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্ট 1 এর এটা খুব মানে ট্রিকি টিপস মাথায় রাখেন, এটা আসবেই। সেটা হচ্ছে পার্ট 1 এ আপনাকে পাস্ট নিয়ে একটা কোশ্চেন করবে যে ওয়েল ওকে, as you said you're working in US Bangla, do you think that in your childhood there was lots of travel in your country, lots of people traveling in your country? আপনার কথা থেকেই সে একটা কথা বের করে নিয়ে বলবে, আপনার পাস্ট নিয়ে একটা কোশ্চেন করবে যে তুমি কি মনে করো যে তোমার ছোটবেলায় অনেক বেশি এয়ারলাইন্স ছিল বাংলাদেশে, কথার কথা। তখন আপনি সেখানে সে আপনার টেন্সের যে সেন্সটা সেটা চেক করবে যে আপনি টেন্সটা ঠিক বলতেছেন কিনা। যেমন আমি যদি বলি পিয়াস, আই থিঙ্ক you have lots of different types of foods nowadays. Do you feel in your childhood you have the same food like you do now? Yeah, bhai, almost same, but there are now some different foods from comparison to the past I ate. Okay, I ate, আমি এখন বলছি দেখে ভাই খেয়াল করে লাস্টে আই এইট ইউজ করছে, যদিও অ্যান্সারটা আরো স্ট্রং হইতে হবে, বাট গুড ট্রাই, থ্যাংক ইউ এনিওয়ে। সো Mamun, cricket is very popular in your country. Can you tell me in your childhood some other sports are popular in your country? Yes, bhai. When I was a child, I see in village there a lot of sports was familiar to the village people, village especially village child. Mm, at that time, mm, children used to play hadudu, golla chot, and so other local game. But at present time, now at present time, শেষ করে দেন, ক্লোজ আটকাই করে দেন, গেছি। দ্যাটস অল। মনে করেন আপনি আটকায় যাচ্ছেন, হ্যাঁ, আপনি ক্লোজ করে দেন। যখন আপনি এই তো করতে থাকবেন, যেটাকে আমরা বাংলায় যে তোতলানো বলি, স্ট্যামারিং করেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি কিন্তু স্পেসিফিক বলতেছি এই কারণে, দেখেন যারা উত্তর দিবে না তারা কিন্তু আরো পিছিয়ে যাবে। উনি যে ট্রাই করতেছে, ইট ওয়াজ রিয়েলি গুড, হি ওয়াজ ডুইং রিয়েলি গুড because he said some example like hadudu and local games, that was excellent. You have put some example, so এখানে আপনি নিয়ে আসেন, for example some sorts of special games I used to remember, hadudu and local other games, এই জিনিসগুলো আপনি বলেন, for example দিয়ে নিয়ে আসেন, বলে লাস্টে যখন আপনি আটকায় যাচ্ছেন আপনি এখানে ক্লোজ করে দেন, দ্যাটস অল। তাহলে কি টিচার বুঝে যাবে যে আপনি আর বলবেন না। কিন্তু আপনি যখন you are trying but you can express your feelings, that's the problem the teacher will encounter, then they will feel that you have some sorts of problem in your fluency, you are not a fluent speaker। কিন্তু আপনি যখনই আপনি বুঝবেন যে আপনি আটকায় যাচ্ছেন, তখনই আপনি কি বলবেন, ঠিক করে আস্তে করে ক্লোজ করে দিবেন, দ্যাটস অল একটা ফ্রেজ আসলো ফর এক্সাম্পল, তাই না? ওকে, Shafina, could you tell me, like people nowadays in your country have different types of dress, and could you tell me the dress you used to is similar like your childhood? Thanks, bhai. Not yet. In my childhood, and the difference between that in my childhood and recent, there is a lot of difference because of social media. We are trying to Okay, that's all copy right, the no other problem. country's culture.
So we are trying to copying They're them. trying to So mimic their culture, so the dress is changing as the culture is like floating, যাই হোক, এখানে মূল বিষয়- combining culture we are facing. So we are trying to copying them, mimicking them. So it's not the same thing we are used to dress up in my childhood. ওকে, এই কথাগুলা বেসিক্যালি আমি বলতেছি, দেখেন আপনারা খেয়াল করেন, আমাদের খাবার, আমাদের ড্রেস, আমাদের স্পোর্টস, অর্থাৎ কমন জিনিস নিয়ে বলবে। কিন্তু পার্ট 1 এর একটা মূল বিষয় হচ্ছে সে আপনাকে পাস্টের একটা কোশ্চেন করবে টিচার। এটা হচ্ছে হ্যাকস। এখানে পাস্টের কোশ্চেনটা কেন করবে? টু চেক ইওর পাস্ট সেন্স, টু চেক ইওর টেন্স সেন্স। ওকে, আচ্ছা, পার্ট 1 এ এরকম আপনাকে কয়েকটা কোশ্চেন করতে করতে আপনাকে 3 থেকে 4 মিনিট আপনার এখানে চলে যাবে। এরপরে চলে আসবে পার্ট 2। এই পার্ট 2টা হচ্ছে সবার জন্য আসলে একটা নাইটমেয়ার। কারণ হচ্ছে যে পার্ট 2টা আপনাকে এট এ টাইম 2 মিনিট কথা বলতে হবে। আপনি 2 মিনিট কথা বলে যাবেন এবং টিচার আপনাকে ইন্টারাপ্ট করবে না, টিচার শুধু শুনবে। সেটা কি? সেটা হচ্ছে সে আপনাকে একটা কিউ কার্ড দিয়ে দিবে। সেই কিউ কার্ড নিয়ে আপনি টিচারের সাথে 2 মিনিট কথা বলবেন এবং কিউ কার্ড দেওয়ার পরে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে টু প্ল্যান অর টু থিঙ্ক। এবং ওই সময় আপনাকে একটা পেন অ্যান্ড পেপার, অর্থাৎ একটা পেন্সিল এবং একটা কাগজ দিয়ে দিবে। ওইখানে আপনি প্ল্যান সেট করবেন। বাট ওই 1 মিনিট আসলে 10 সেকেন্ডের সমান। ঠিক আছে? এটা এক্সাম যেদিন দিবেন মাথায় রাখেন, আমার কথা মনে পড়বে যে ভাই বলছিল একদম সত্যি কথা, 10 সেকেন্ড না, আসলে তো 5 সেকেন্ড। ঠিক আছে? ওই 1 মিনিট আসলে দুম করে চলে যায়। আসলে মনে হয় যে 1 মিনিট অনেক কিছু, কিন্তু আপনাকে ওই 1 মিনিটে কিভাবে আপনি প্ল্যান করবেন সেটার একটা স্ট্রাকচার মাথায় শুরু করতে হবে, অর্থাৎ কিউ কার্ড নিয়ে। তো কিউ কার্ড নিয়ে আমরা ডিটেইল আরো একটা ক্লাস করব, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কিউ কার্ড এরকম আপনি 2 মিনিট টানা কথা বলবেন। এই 2 মিনিটের মধ্যে 1 মিনিট পরে টিচার চাইলে আপনাকে আটকায় দিতে পারে, বলতে পারে যে ওকে ইউ ক্যান স্টপ নাও, এটা একটা অপশন হতে পারে। অথবা 2 মিনিটের পরেও টিচার চুপ করে থাকতে পারে, যে আপনি বলতেছেন সে আরো করতে পারে। আমার মনে আছে একজন ম্যাডাম আমাকে হাত দিয়ে এরকম করতেছিল, ইশারা দিচ্ছিল যে আরো বলো, আরো বলো, মানে সে চাচ্ছে আমি আরো বলি। সো ইন দ্যাট কেস সে আমাকে হয়তো বা ভালো মার্কিং করতে পারবে। সো মোস্ট অফ দ্য টিচার আর রিয়েলি ফ্রেন্ডলি। হ্যাঁ, টিচার গুলো খুব ফ্রেন্ডলি থাকে সাধারণত। 2-1 জনের ক্ষেত্রে হয়তো বা ব্যাড লাক, বাট ইউজুয়ালি টিচার গুলো খুব ফ্রেন্ডলি থাকে। হ্যাঁ, সো এটা নিয়ে একেবারেই প্যারানয়েড হবেন না আপনারা। যখন আপনার কিউ কার্ডটা শেষ হবে, কিউ কার্ড শেষ হওয়ার পরে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন দিয়ে থার্ড পার্টে চলে যাবে এবং যেটাকে হাইপোথেটিক্যাল পার্ট বলা হবে। যে আচ্ছা, আগের দিনে তো মানুষ কালচারে এই করতো, এখন কালচারে কেন এত চেঞ্জ আসলো? টুনটুন করে উঠলো, কেউ কি কিছু চেয়েছে না বলেছে? কে আবার ঢুকে নাই? সাসপিশাস ইউজার ভাই, সাসপিশাস হয়ে গেল কেন আবার? কি করছে আল্লাহ জানে। ভাই আরিফ ভাই কি করছেন বলেন তো, আপনার সাসপিশাস ধরতেছে? ভাই চলে যায় আবার ঢুকছে, এই জন্য সাসপিশাস ঢুকছে। আচ্ছা ধরুক গা, গুগল যা মন চায় করুক। তাহলে পার্ট 3 দিয়ে আপনার এটা শেষ হবে। এখন আসেন পার্ট 1। পার্ট 1 এ কমন জিনিস কি কি দেখেন। আপনার দেশের বাড়ি বা হোম টাউন, ওয়ার্ক অর স্টাডি, হবিজ, আপনার হবি কি হইতে পারে, বিভিন্ন ধরনের হবি, ফুড, খাওয়া দাওয়া। দেখেন আমি অলরেডি যে খাবার নিয়ে কোশ্চেন করছি, ক্লোথ নিয়ে কোশ্চেন করছি, স্পোর্টস নিয়ে কোশ্চেন করছি। হ্যাঁ, ফ্রেন্ডস হতে পারে। খুব কমন কোশ্চেন, এমন কোশ্চেন করবে না যেটা আপনি জানেন না। মনে করেন আপনাকে বললো কি বলে বেনজিনের কয়টা হাত আছে। হ্যাঁ, কেমিস্ট্রির লোকজন জানে, আমি তো এত পারি না কেমিস্ট্রি, আমি খুব ভয় পাই, আমি আগে হাত তুললাম। হ্যাঁ 6টা, এটা তো পড়ছি, কিন্তু মানে আমি ভাই কেমিস্ট্রি খুব ভয় লাগে। ফিজিক্স আমি খুব এনজয় করি, ম্যাথ এনজয় করি, কেমিস্ট্রি ভাই দেখলে জ্বর আসে, বুঝছেন? কেমিস্ট্রি অনেক কঠিন একটা সাবজেক্ট, কিন্তু যারা বোঝে তাদের কাছে কেমিস্ট্রি। হ্যাঁ কেমিস্ট্রি টিচার লেকচারার আমি এখন। ও মাশাআল্লাহ, তাহলে তো আমার ভাই আমার অনেকদিন লেকচার দিতে হবে, বুঝছেন? আমি কিচ্ছু পারি না কেমিস্ট্রি। কার্বন, নন কার্বন, এই জারণ বিজারণ, অক্সিডেশন, রিডাকশন চিন্তা করলে এখন জ্বর আসে, বুঝছেন? এগুলো কেমিস্ট্রি ভাই কঠিন লাগে। এগুলো পারেন না? আমি পারি না ভাই, ভুলে গেছি সব। কিন্তু আমার এখন আপনি ক্যালকুলাস করতে দেন, আমি আলহামদুলিল্লাহ বামাতে করে দিতে পারবো, কারণ আই এনজয় ইট। ম্যাথমেটিক্স আমার খুব পছন্দের। যাই হোক, সবাই সবটা পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি কেমিস্ট্রি কোথায় লেকচারার আপনি? আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নরসিংদী। ও নরসিংদী, ওইটার কথাই তো বলতেছিলাম ভাই। ওই কলেজটার নাম শুনছিলাম নাকি খুব ভালো করছে। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। ওকে ওকে, ওটার কথাই বলছিলাম। আচ্ছা, না জেনে খুব খুশি হলাম। নরসিংদী যদি যাওয়া হয় ইনশাআল্লাহ দেখা হবে। বাই দ্য ওয়ে, কেউ হাত তুলছিলেন মনে হয়, টুনটুন করে উঠছে যে, কেউ কি হাত তুলছেন? না, সবুজ ভাই। হ্যাঁ সবুজ ভাই,
যে টপিকগুলো আপনি প্রোভাইড করলেন, এই টপিকগুলোর উপর মানে কিছু এক্সাম্পল যদি একটু দেওয়া যায় তো, ভিডিও বা অডিও কিছু সাউন্ড, তাহলে মানে আমাদের ওই ইয়েটা ইউজ করতে আরেকটু সুবিধা হইতো ভাই। হ্যাঁ, পার্ট 1 এর আমি রিয়েল টাইম দিয়ে দিব, আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব, যেখান থেকে আপনি দেখে বুঝবেন যে এই ধরনের কোশ্চেন হয়। ওটা আমি ডিটেল দিয়ে দিব। আমি জাস্ট এটা মানে রাফ দাগে বললো, এই জন্যই বলছি যে আজকে সামারি হিসাবে দিব, ডিটেল বলি নাই কিন্তু। হ্যাঁ, আমি স্যাম্পল কোশ্চেনও দিয়ে দিব। এবং আপনাদের ক্যামব্রিজের যে বইগুলো আছে, ওই IELTsolve.com, ওইখানে আপনার ওই ক্যামব্রিজের স্ট্রাকচারে ওরা কিন্তু পুরা দিয়ে রেখেছে সবার জন্য, ওইটাই স্ট্যান্ডার্ড। বাট তারপরেও আমি আরো এক্সট্রা প্রোভাইড করবো, সো ডোন্ট ওয়ারি। আমি এত জিনিস দিব, আপনি এক্সারসাইজ করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? মানে কোনো চিন্তা করেন না সবুজ ভাই, অনেক পাবেন, অনেক পাবেন, একেবারে চিন্তা করেন না। এরপরে সামনে রেকর্ডিং দিতে বলবো, এখন তো একটা রাইটিং দিতে বলতেছি, সামনে রেকর্ডিংও দিতে বলবো, রেকর্ডিংও দিতে হবে। এটা নিয়ে প্যারা নিয়েন না, এক্সারসাইজ করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? সো বি হ্যাপি। ওকে, থ্যাংক ইউ এনিওয়ে। সো ফেস্টিভ্যালস নিয়ে কথা বলতে পারে, যেমন আমাদের জাতীয় ফেস্টিভ্যালস, তো তোমাদের দেশে কোন ফেস্টিভ্যালস গুলা মানে জনপ্রিয়? কথার কথা আপনি বললেন যে ঈদ ডে, আর হিন্দুদের বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আর আপনার খ্রিস্টানদের ফেস্টিভ্যাল হতে পারে, রিলিজিয়াস ফেস্টিভ্যালও বলতে পারেন, আর আমাদের মনে করেন পয়লা বৈশাখ বা হোয়াটএভার। হ্যাঁ, বার্থডে নিয়ে কোশ্চেন আসতে পারে, চাইল্ডহুড নিয়ে কোশ্চেন আসতে পারে, কম্পিউটার, মিউজিক, পেট, অর ট্রান্সপোর্ট, অর ওয়েদার। সো ভেরি কমন থিংস। অর্থাৎ পার্ট 1 এ আনকমন বা এমন কোনো প্রশ্ন আসবে না যেটা নিয়ে আপনার দেখলে আপনার ভয় লাগে, জেগে যাবে, এরকম কিছু না। আচ্ছা, রিকমেন্ডেড অর ডুজ, অর্থাৎ আপনাদেরকে কোনটা করতে বলা হচ্ছে আর কি? কনফিডেন্ট, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি বলতে এরকম না যে টিচারের কাঁধে হাত দিয়ে আপনি গল্প করতে যাবেন, ব্যাপারটা এরকম না। ফ্রেন্ডলি বলতে ওই যে হাসি মুখ যে কথা সেটা, স্মাইল। আর স্মাইল তো কোনো টাকা লাগতেছে না ভাই, আপনি একেবারে শক্ত হয়ে থাকাটা আসলে খুব ভালো অ্যাপ্রোচ না। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট কেন আমি দিয়েছি এখানে, সেটা হচ্ছে আপনি যখন একটা জিনিস বর্ণনা করছেন কোনো এক্সাইটমেন্ট দিয়ে, সেখানে যদি আপনার স্পিকিং কোনো এক্সাইটমেন্ট না থাকে, সেটা ন্যাচারাল না। যেমন আপনি একটা অ্যাক্সিডেন্টের এক্সপ্লেনেশন দিচ্ছেন, ফর এক্সাম্পল, দ্যাট ডে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, I was traveling from Dhaka to Chittagong. I was just going through a bus and I was looking around and I was enjoying the journey. By the way, suddenly I saw a dangerous accident. It was a crazy driving. Just bike, it was trying to overtake a car and it was horrible accident. তাহলে খেয়াল করেন, it was horrible accident, আমি যে বলতেছি এটার আপনার ফিলটা থাকতে হবে। আপনি যদি I was driving on a car and I was going from Dhaka city to Cox's Bazar. While I was driving, I could remember that a bike was going and it was trying to overtake a bus and it was a horrible accident. খেয়াল করেন, it's just a robotic speaking. টিচার এই রোবোটিক স্পিকিং চায় না, টিচার সারাদিন এই রোবোটিক স্পিকিং শুনতেছে ভাই। সে এই রোবোটিক স্পিকিং শুনতে শুনতে অলরেডি মানে এক্সস্টেড। সো আমাদের কিছু ডিসকাশন সামনে আসবে, আমরা করব, প্র্যাকটিস করব। এই যে কয়দিন আমি খালি প্যাট প্যাট করতেছি, সাথে আপনাদেরকে একটু প্যাট প্যাট করতে হবে টু গেট ইউজ টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি। সামনে থাকলে জিনিসগুলো আরেকটু সহজ হয়। যাই হোক, আই কন্ট্যাক্ট অর ফেসিয়াল এক্সপ্রেশন। আই কন্ট্যাক্টটা কি? আমাদের বাংলা কালচারে, এখানে কালচারাল কিছু ব্যাপার চলেই আসে, সেটা হচ্ছে বাংলা কালচারে যেটা হয়, টিচারের দিকে যদি আপনি চোখ তাকায় কথা বলেন, টিচার কিন্তু বলবে বেয়াদব একটা ছেলে, ঠিক আছে, এইভাবে তাকায় কথা বলতেছে, বেয়াদব কোথাকার, ঠিক আছে। কিন্তু ইংলিশ কালচারের রুলস হচ্ছে, আপনি যদি তাদের দিকে তাকায় কথা না বলেন, তারা মনে করে ইউ আর হাইডিং সামথিং, আপনি মনে হয় চুরি করছেন, আপনি কিছু একটা লুকাচ্ছেন। সো তাকায় কথা বলবেন মানে একেবারে তাকায় থাকবেন, মানে স্টেয়ার না, মানে নিচের দিকে তাকায় কথা বলবেন না। সমীহ করা বলতে আমরা কিন্তু এক একটা কালচার এক এক রকম, আমাদের কালচারে কিন্তু সমীহ করা মানে একটু চোখ নিচু কইরা থাকা। হ্যাঁ, কিন্তু আপনি যখন স্পিকিং করবেন, ইংলিশ কালচার হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট করবেন, এটা ইম্পর্টেন্ট। আইএলটিএস এর ক্ষেত্রে এটা দেখে। ফেসিয়াল এক্সপ্রেশন বলতে খেয়াল করেন, আমি যে বডি জেস্চার, এটা আমার ন্যাচারাল, আমি যখন কথা বলি এটা আমার প্রকৃতিগত, আপনাদেরও এটা আসতে হবে। ফেসিয়াল এক্সপ্রেশন, আপনি যদি শক্ত হয়ে বসে থাকেন, দ্যাট উইল বি আ রোবোটিক স্পিকিং। হ্যাঁ, কেয়ার ইয়োর টোন, এই জায়গাটা আমাদের বাংলাদেশের আমি যতজনের সাথে ট্রাই করেছি দেখেছি, সবচেয়ে বেশি প্রবলেম এই জায়গাটায়। টোনের কোনো আপস অ্যান্ড ডাউন নাই, যেটা বললাম যে এক্সাইটমেন্ট নাই। হ্যাঁ, এক্সপ্রেস ইউর অপিনিয়ন, ইউ উইল বি অ্যাসেসড অন ইউর অ্যাবিলিটি টু কমিউনিকেট, অর্থাৎ আপনি আপনার মতামত দিবেন। এখানে কোন একটা জিনিসে যখন আপনার মতামত যাবে, আপনি আপনার মতামত দিবেন। স্ট্রং লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স বলতে ভোকাবুলারির জন্য আমি অলরেডি গ্রুপে কিছু দিয়েছি, এগুলো প্র্যাকটিস করা শুরু করে দেন। আমি আরো রাইটিং এর কিছু টপিক স্পেসিফিক ভোকাবুলারি দিব, ওগুলো একদম প্র্যাকটিস করে গড়গড়া করে ফেলবেন। ওগুলো প্র্যাকটিসের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে প্র্যাকটিসের ভাগ করার সিস্টেম আছে, ওটা দিয়ে দিব, দিলেই বুঝবেন। আচ্ছা, এক্সপ্যান্ড ইউর অ্যান্সার উইথ এক্সাম্পল, খেয়াল করেন,
এই যে পয়েন্ট, এক্সাম্পল, এক্সপ্লেনেশন। যেমন ফর এক্সাম্পল আমাদের মামুন ভাই সুন্দর করে বলছিল যে ফর এক্সাম্পল পিপল ইউজ টু প্লে হাডুডু, আরো দুই একটা খেলার নাম বললো, লোকাল গেমস এর কথা বললো। সো এই যে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে প্রাঞ্জল করা, এটা আমাদের স্পিকিং এ খুব জরুরি। হ্যাঁ, try to talk as much as you can, talk as fluently as possible and be spontaneous. Spontaneous মানে স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ আটকায় যায় না। সো try to talk as much as you can মানে হচ্ছে আপনি যতটুকু পারেন ততটুকুই কথা বলেন। কেন? কারণ আপনার এই কিছুক্ষণের জন্য আপনার বাচাল হইতে হবে। দেখেন মাত্র 15 মিনিট কথা বলবেন, তার মধ্যে 15 মিনিট আপনার সাথে তার কনভারসেশন, তার মধ্যে টিচার মনে করেন 5 মিনিট নিয়ে যাবে, আপনি 8 থেকে 9 মিনিট কথা বলবেন। এটা দেখে আপনাকে কিন্তু সে একটা মার্ক দিবে। সো এই টাইমটা আপনি যতই ইন্ট্রোভার্ট হন, যতই আপনি কথা স্বল্পভাষী হতে পারেন, বিভিন্ন ম্যান বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু ওই পিরিয়ডটা আপনাকে কিছুক্ষণের জন্য হইলেও বাচাল হইতে হবে এবং আপনাকে টকেটিভ হইতে হবে, এনথুসিয়াস্টিক হইতে হবে। ওকে, ডোন্টস কি, ডোন্ট সে অনলি ইয়েস অর নো। আপনি ভালো আছেন? জি ভালো আছি, শেষ না। এই ধরনের অ্যান্সার খুবই পুয়ার অ্যান্সার। ইউজ বোরিং ওয়ার্ডস। বোরিং ওয়ার্ডস কি? যেমন কথার কথা কিছু বোরিং ওয়ার্ডের আমি দিব যেগুলো আমরা ইউজ করবো না। আচ্ছা, গিভ শর্ট আনসার, শর্ট আনসার দেওয়া যাবে না। গো অফ টপিক। মেমোরাইজ অ্যান্সার, খেয়াল করেন মুখস্থ করে অ্যান্সার দেওয়া যাবে না। ওর ইউর অ্যাবাউট ইউর অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, কারণ অ্যাকসেন্ট কোনো ইস্যু না। প্রনাউন্সিয়েশন ইস্যু, মাইন্ড ইট, প্রনাউন্সিয়েশন ইস্যু, অ্যাকসেন্ট ইজ নট এ ইস্যু। পার্ট 2 হচ্ছে কি, কিউ কার্ড। এই যে কিউ কার্ডটা এরকম থাকে, আপনাকে টিচার এই ধরনের একটা জিনিস দিয়ে দিবে। দেখেন, ডিসক্রাইব ইউর হোম টাউন, ইউ শুড সে, এরকম 3টা বুলেট পয়েন্ট থাকবে এবং নিচে এই ধরনের থাকবে, এই যে দ্য টাস্ক, বুলেট পয়েন্টস, ফাইনাল থট। তাহলে দেখেন এরকম কিউ কার্ড। ডিসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট, ওয়্যার ইজ দিস রেস্টুরেন্ট, হোয়াট টাইপ অফ ফুডস ডাজ ইট সার্ভ, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, হোয়াই ডু ইউ লাইক দিস রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা কিউ কার্ডের স্যাম্পল। এরকম একটা স্যাম্পল দিয়ে আপনাকে টানা 2 মিনিট কথা বলতে হবে। এটা হলো কিউ কার্ড, ঠিক আছে? এটা আপনি 1 মিনিট টাইম পাবেন আপনার প্ল্যান সেট করার জন্য। তাহলে কিউ কার্ডের একটা এক্সাম্পল দেখেন। ডিসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড অ্যাবাউট ইউ ফাউন্ড ইন্টারেস্টিং। You should say the title and the author of the book, what the book is about, why you find it interesting, whether you would recommend it to others. কিছু কিছু টপিক এমন পড়বে যে আপনি তো বই পড়েন নাই, এখন আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু আপনার একটা ড্রামা ক্রিয়েট করতে হবে, যেটা আপনি একটা বই পড়ছেন, দরকার ওই সময় আপনি একটা বই বানায় ফেলতে হবে। তাছাড়া আপনি যদি বলেন না, no actually I haven't read any book recently, I couldn't tell this one, you can't change your cue card by the way. আপনার যেই কিউ কার্ড পড়বে ওইটাই আপনার অ্যান্সার করতে হবে, so you can't change it. ক্লিয়ার? তাহলে এটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে বুঝবেন ক্লাস আজকে শেষ। এটা দিয়ে আমি শেষ করে দিব। স্যাম্পল অ্যান্সার দেখেন। I would like to share my thoughts on a book I recently read that I found truly captivating. Captivating কিন্তু আপনারা নরমালি জানেন না। এই ধরনের কিছু ওয়ার্ড কিন্তু আমাদের ধীরে ধীরে শিখতে হবে। ক্যাপটিভেটিং কোন জায়গায় যায়, কিভাবে যায়, সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে। দ্য বুক ইজ কল্ড দ্য গ্রেট। এটা একটা জাস্ট একটা ডেমো, এই ডেমো আপনাদেরকে আমি দিয়ে দিব। তাহলে দেখেন এইটা একটা 2 মিনিটের একটা স্পিকিং, হ্যাঁ, এটা একটা স্যাম্পল। তো এরকম কিছু ওয়ার্ড আমাদের শিখতে হবে, যে এই যে এক্সট্রাভ্যাগেন্ট, হেডোনিস্টিক, গ্লিমস, হ্যাঁ, রিচ অ্যান্ড ইভোকেটিভ, ইলিউসিভ, ডিস্ট্রাকটিভ, হ্যাঁ, এগুলো হচ্ছে এটা 8 or 8 অ্যাবাভ যদি আপনি পাইতে চান, হ্যাঁ। আচ্ছা, ডুস, আপনি কি করবেন ওই সময়? টেক নোটস অর রাইট কিওয়ার্ডস। ওই 1 মিনিটের মধ্যে আপনি যত কুইকলি একটা প্ল্যান রেডি করে ফেলেন। কাভার এভরি পয়েন্ট। আপনার এখানে যে বুলেট পয়েন্টগুলো ছিল, আপনাকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বলতে হবে। আপনি যদি এখানে পয়েন্ট মিস করেন তাহলে আপনি পেনাল্টি খাবেন, ঠিক আছে? আচ্ছা, কাভার এভরি পয়েন্ট, ইউজ পার্সোনাল এক্সপ্রেশন অর লাই। লাই মানে কি? মিথ্যা কথা বলেন। আপনি বই পড়েন নাই, বই বানান, অসুবিধা নাই, সে তো চেক করতে যাচ্ছে না। এক্সপ্যান্ড ইউর আইডিয়া, ইউজ পিল মেথড। ওই যে পিল মেথডটা যে শিখাইলাম। ইউজ ফ্রেজেস। কি ফ্রেজ? ওয়েল, আই মিন, এরকম। ইউজ ট্রানজিশনস। আমরা ট্রানজিশনাল শিখেছি না? ফার্দারমোর, হাউএভার, ননলেস, আনলেস, হ্যান্ড জেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন। এই যে আমার হাত নড়তেছে, নাচানাচি করতে বলি নাই, কিন্তু এটা আমাদের নেচার। আমরা যখন কথা বলি তখন আমাদের হাতের এই জিনিসগুলো থাকে। সো ইন্টোনেশন, কন্টিনিউ স্পিকিং টিল ইউ আর স্টপড বাই দ্য এক্সামিনার। সো যতক্ষণ পর্যন্ত এক্সামিনার বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি চালায় যান। স্পিক উইথ মনোটোন, এটা করা যাবে না। এক টোনে কথা বলবেন না, আপস এন্ড ডাউন থাকবে। আমরা যখন বাংলায় কথা বলি সেখানে কিন্তু মনোটোন থাকে না। রিপিট দ্য কোশ্চেন, কোশ্চেন যা থাকবে হুবাহু সেটা রিপিট করবেন না। গো অফ টপিক, এটা করা যাবে না। অ্যান্সার আই ডোন্ট নো, ডোন্ট নোটা দিবেন না। একটা জিনিস আসলে সেটা পজিটিভ ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। স্পিক টু কুইকলি অর স্লোলি, খুব বেশি ফাস্ট বলার চেষ্টা করার দরকার নাই, আবার একদম স্লোলি বলা সেটাও খুব ওয়াইজ না। পার্ট 3 হচ্ছে ডিসকাশন, হ্যাঁ। এই পার্ট 3টা হচ্ছে পার্ট 2 থেকে কিছু জিনিস নিয়ে হাইপোথেটিক্যাল কোশ্চেন। দেখেন, হোয়াট রোল ডু ইউ থিঙ্ক টেকনোলজি প্লেজ ইন এডুকেশন টুডে?
এইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এইটা হচ্ছে কি, তাহলে পার্ট 3 তে আপনি কি করবেন, লিসেন ফর দ্য কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেনস। এখানে আপনি যে কাজগুলো করবেন, আস্ক ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি না বুঝেন আপনি জিজ্ঞাসা করেন যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, এটা কোনো সমস্যা না, আপনি বলতেই পারেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে যদি বলেন তাহলে কিন্তু প্রবলেম। দুই এক সময় আপনি জিজ্ঞাসা করতেই পারেন। ওকে, গিভ ডিটেল এক্সাম্পল, রিজনস, স্টিক টু দ্য টপিক, থিঙ্ক ইউ উইল ডু ওয়েল, পজিটিভ চিন্তা করেন, রিলেট কোশ্চেন টু ওন লাইফ, ডিভাইড আর অ্যান্সার্স। ওকে, ইউজ মডেলস, মডেলস নিয়ে আমরা একটু ডিটেল দেখাবো সামনে, তখন আপনারা বুঝবেন। ওকে, স্পিকিং এর টেস্ট ক্রাইটেরিয়া, ব্যান্ড ডেসক্রিপ্টরটা প্রিন্ট দেখে নেবেন, ফ্লুয়েন্সি, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি অ্যান্ড প্রনাউন্সিয়েশন। এই যে ব্যান্ড ডেসক্রিপ্টরটা এরকম হয়, আপনারা হয়তো দেখেছেন। হ্যাঁ, এটা অনেক ছোট, এখানে বোঝা যাবে না। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট নিয়ে আমি এর আগেও বলেছি, প্রোনাউন্সিয়েশন নিয়ে আমাদের কোনো ইস্যু না, অ্যাকসেন্ট নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, প্রোনাউন্সিয়েশন একটা ইস্যু। অর্থাৎ ডেফিনিশন, যদি ডেফিনিশনের জায়গায় আমি ডিফাইন বলি তাহলে এটা একটা প্রবলেম, কিন্তু ডেফিনিশন কাছাকাছি যদি বলি ইটস অলরাইট। সো অ্যাকসেন্ট কোনো ইস্যু না, সেটা ইউকে অ্যাকসেন্ট হলো না অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হলো, ডাজেন্ট ম্যাটার, অ্যাকসেন্ট নিয়ে বোদার করেন না। ওকে, ইট ডাজেন্ট ম্যাটার হুইচ অ্যাকসেন্ট ইউ হ্যাভ অ্যাজ লং অ্যাজ ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ক্লিয়ার অ্যান্ড অ্যাকুরেট। আচ্ছা, দ্যাটস অল, আজকের জন্য এটা একটু পুরাটা। সো কিভাবে আমরা প্র্যাকটিস করব সেই জিনিসগুলো আপনাদেরকে দিব, যে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স প্র্যাকটিস আপনাদের অলরেডি করাইছি। তাহলে এখন আজকে যা যা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, ক্লোজ করে দিব আজকে। আপনারা আছেন না চলে গেছেন? হ্যাঁ ভাইয়া। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হয় চলে গেছে লোকজন সব। আচ্ছা ভাই, বলবো? বলেন প্লিজ। আচ্ছা ভাই, যেমন ধরো আজকে যে টপিকটা ছিল যে হচ্ছে টেলিভিশন ভায়োলেন্স বা ভায়োলেন্স অন টেলিভিশন, এটা মনে করেন যে আমি হচ্ছে বিপক্ষে বললাম, সেক্ষেত্রে এক্সামিনার যদি হচ্ছে পক্ষে থাকে, এটাই বা একটা এটা কোনো ইফেক্ট করবে কিনা, মানে অ্যাবসলিউটলি ডাজেন্ট ম্যাটার। আমি একটা রিয়েল সিনারিও বলি, যে একজন এরকম আমার পরিচিত, সে স্পিকিং দিতে গেছে, সে একটা ম্যাডাম ছিল, ম্যাডাম বলছে তুমি কি মনে করো মহিলারা বাইরে কাজ করতে যাওয়াটা ভালো, কথা প্রসঙ্গ আসছে প্রার্থীতে, সে বলছে যে না, আমি মনে করি মহিলাদের বাইরে কাজে যাওয়া উচিত না, অথচ নিচ্ছে একজন ম্যাডাম, সে 7.5 পায়ে আসছে। সো ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু পুট ইউর এভিডেন্স অ্যান্ড প্রুভ ইউর সেলফ উইথ লজিক্যাল প্রিপারেশন। লাইক আমি এর আগেও বলেছিলাম যে ফর এক্সাম্পল আপনি বললেন ড্রিঙ্কিং ইজ গ্রেট, মদ খাওয়াটা খুব ভালো, আমাদের সোসাইটিতে মদটা ওইভাবে অ্যাভেলেবলও না, বা লোকজন এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে না। আপনি বললেন ড্রিঙ্কিং ইজ রিয়েলি গ্রেট, লাস্ট টাইম ওয়েন ইট ওয়াজ এক্সাম আই ড্র্যাঙ্ক অ্যান্ড আই ডিড রিয়েলি ওয়েল ইন মাই এক্সাম। আপনার লাস্ট পরীক্ষায় আমি ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করার কারণে আমি কনসেন্ট্রেশন দিতে পারছি, ফাইন, সমস্যা নাই, ইউ ক্যান প্রুভ ইট। সো আপনার মতামত আপনি যেভাবে এস্টাবলিশ করবেন, এটা হচ্ছে ব্যাপার, যে আপনি কিভাবে এস্টাবলিশ করতে পারছেন, এটাই হচ্ছে বিষয়। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। কিউ কার্ডে যে পয়েন্ট গুলো থাকবে, এই পয়েন্ট গুলো কি আমি হচ্ছে একবারেই সব কয়টা বলে ফেলবো, তাই তো? 2 মিনিটে একবারে আপনাকে সবকিছু পুরা লিখে সময়, ফেলবো। একবারে বলতে আপনাকে তো 2 মিনিট সময় দিবে, ওই সময় তো টিচার ইন্টারাপ্ট করবে না, ওই 2 মিনিট আপনি এট এ টাইম ও আচ্ছা। বলে যাবেন, এবং এই সব পয়েন্ট আপনাকে কভার করতে হবে। আপনি যদি পয়েন্ট মিস করেন তাইলে আপনি লুজার, পয়েন্ট লুজ করা যাবে না। ওকে ভাই, থ্যাংক ইউ।